কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখিকা রত্না হালদারের কলমে রাখালগঞ্জের ভয়ঙ্করী দ্বিতীয় পর্ব। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মেরে নাও মা, মেরে নাও। আর হয়তো এ জীবনে তোমার মার আমার কপালে জুটবে না। সে যে আসছে আমার জন্য, তার পদধ্বনি যে আমি প্রতি পলে শুনতে পাচ্ছি। মা ছাড়বে না, সে আমাকেও ছাড়বে না। বিকি গেছে, এবারে আমার পালা। নিজেদের পাপে তাকে যে আমরা জাগিয়ে তুলেছি, সে যে পাপের শাস্তি দেবেই। ছেলের কথায় মায়ের মন বিচলিত হয়ে উঠলেও বাইরে তার প্রকাশ করলেন না অলকা। বরং ছেলের গালে আরও একটা চড় বসিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, মর, তুই মর। তোর মতো সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হয়ে থাকা ঢের ভালো। আহ বৌমা, কি যাতা বলছো? ভুলে যেও না, অনি তোমার ছেলে হতে পারে, কিন্তু তার আগে ও আমার নাতি, এই সান্যাল বংশের কুলপ্রদীপ। ও যাই করে থাক না কেন, তার জন্য এমন কথা তুমি মা হয়ে বলতে পারো না। আর ও এই বাড়ির ছেলে। ওসব সামান্য ঘটনার জন্যে ওর ওপর কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না। খালি তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো। অশীতিপর ওই বৃদ্ধ যে সবার অগোচরে ওই ঘরে এসে উপস্থিত হয়েছে তা কেউ খেয়ালই করেনি। তাই যখন আচমকাই ওর গলা শোনা গেল, তখন অনিকেত ছাড়া ঘরের বাকি সকলেই চমকে উঠেছে। অনিমেষ সান্যাল এবার দিলীপের দিকে তাকিয়ে বললেন, আরে এই অফিসার সরকারের থেকে কত টাকা মাইনে পান? দিলীপ উত্তর দেয় না। তাকে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে অনিমেষ পুনরায় বলে ওঠেন, যা পাও তার 4 গুণ টাকা পাবে। খালি আমার নাতির গায়ে যেন একটা আঁচড় না লাগে। অনি এখনো ছোট, ভয়ে এসব বলে ফেলেছে, কিন্তু এসব কথা যেন এই বাড়ির বাইরে না বেরোয়, এটা মনে রেখো। আর এরপরেও যদি কথা না শোনো, তবে কি করে চুপ করিয়ে রাখতে হয় সে আমার জানা আছে। কথাটা খুব স্বাভাবিকভাবেই দিলীপদের সম্মানে আঘাত দেয়। অর্থ আর ক্ষমতার জোরে যে মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, অনিমেষ সান্যাল তার জ্বলন্ত উদাহরণ বলেই দিলীপের মনে হয়। আর সেই সাথে ও এটাও বোঝেন যে অনিকেত সান্যাল এতদিন ধরে যা কিছু করেছে তার নেপথ্যে মদত জুগিয়েছে এই বৃদ্ধটি। তাই যতটা দোষী অনিকেত, ঠিক ততটাই দোষী ইনিও। সিনিয়রের উদ্দেশ্যে কথাগুলো বলা হলেও পাশে দাঁড়িয়ে অতীন রাগে জ্বলে উঠল। প্রতিবাদের ভঙ্গিতে ও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই অনিকেত বলে ওঠে, কোনো লাভ নেই দাদু এইসব করে। এদের তোমরা আটকাতে পারলেও তাকে পারবে না। ওর গলা এতটাই ঠান্ডা, শুনে মনে হয় যেন ওর শরীরে প্রাণের সংকেত নেই। ও আবার বলে ওঠে, এখনও তো পুরোটা শুনলেই না তোমরা, তার আগেই এত ডিসিশন নিয়ে নিলে? আগে সবটা শুনে নাও। দিলীপ ইশারায় জুনিয়রকে থামিয়ে খুব সংযত গলায় বলে, হ্যাঁ অনিকেত, তুমি বলো, তারপরে কি ঘটেছিল সেই রাতে? অনিকেত বলা শুরু করলো। মেয়েটাকে ইচ্ছা মতো ভোগ করে আবার দুজনেই উঠে পড়ি। নিজেদের পোশাক ঠিকঠাক করে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। মেয়েটার শরীরে তখনও প্রাণ ছিল, চাইলেকে বাঁচানো যেত, কিন্তু সেই মনোবৃত্তি ছিল না আমাদের। নিজেদের দরকারটুকু মিটিয়ে নিয়ে আমরা আর ওর দিকে ফিরে তাকাইনি। ও তখন একটা উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই নয়। একে মদের নেশা, তার উপরে একটা শারীরিক উত্তেজনা। পা তখন দুজনেরই টলছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে নরম বিছানায় শরীরটাকে ফেলে দিতে পারলেই মনটা শান্তি পায়। তাই আর অতটা ঘুরে বড় রাস্তায় না উঠে ঘোষাল পুকুরের রাস্তাটা ধরলাম। সেদিন আমার তুলনায় বিকি একটু বেশি গিলে ফেলেছিল। টলতে টলতে হাঁটতে গিয়েও বারবার পড়ে যাচ্ছিল। তাই ওকে আমি ধরে নিই। ওর একটা হাত আমার কাঁধের ওপর নিয়ে ওকে সাপড় দিয়ে হাঁটার জন্য। ও প্রায় বেহুশের মতো চলতে শুরু করে। হঠাৎ ঘোষাল পুকুরের কাছাকাছি পৌঁছাতেই আমার মনে হয় যেন চারপাশটা বড্ড নিঝুম হয়ে গেল। এমনিতেই ওদিকটা লোকজন থাকে না বা যায় না, কিন্তু সেদিন ওই
সময়টা যেন মনে হলো হঠাৎ করেই জায়গাটা আরও বেশি শান্ত হয়ে গেল। এমনকি মজে যাওয়া পুকুরের পচা পানার ওপর রাতভর যে ঝিঝি পোকাগুলো ডাকে সেগুলো যেন হঠাৎ উধাও হয়ে গেছে। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। মায়ের মুখে, বন্ধুদের মুখে সেই ছোট থেকেই শুনে এসেছি ওই জায়গাটা ভালো না। আমার সব নেশা যেন ধীরে ধীরে কেটে যেতে লাগলো। পুকুরটার কাছে যেতেই মনে হলো কেউ যেন আমার পিছু করছে। তার প্রত্যক্ষ চেহারা আমার চোখে না পড়লেও মনে হলো সে যেন ছায়ার মতো আমার সাথে সাথেই চলছে, আমাদের ছায়ায় নিজেকে মিশিয়ে নিয়ে। হঠাৎ পুকুরের বাঁক ঘুরতেই যে বড় জামরুল গাছটা আছে তার নিচে যেতেই একটা হিংস্র জান্তব গগনভেদী আওয়াজ করে একটা নিকষ কালো অন্ধকার আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেই ছিটকে পড়ে গেলাম মাটিতে। এতটা বলেই অনিকেত ধপ করে মার্বেলের মেঝের ওপর বসে পড়ে। হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কাঁপতে লাগলো। মনে হলো যেন কোনো এক সাংঘাতিক স্মৃতি ওর মস্তিষ্কে আঘাত হেনেছে। তার প্রাবল্যের বহির্প্রকাশ যেন ওই রিজু দেহটাকে কুঁকড়ে ফেলেছে। ওর অবস্থা দেখে অলকা বাদে ঘরের বাকি সকলের মুখের আতঙ্কের কালো ছায়া গাঢ় হয়ে উঠল। এদিকে এক কোণায় দাঁড়ানো অলকার মুখে কিন্তু এক কঠিন কঠোর হাসির রেখা ফুটে উঠেছে। সময় পেরিয়ে যাচ্ছে নিজের গতিতে। এদিকে সত্যিটা জানাও নিতান্তই জরুরি। তাই দিলীপ হাঁটু গেড়ে বসে অনিকেতের কম্পিত কাঁধে হাত রাখলেন। অনিকেত চমকে মুখ তুলে তাকালো। দিলীপ ভরসার গলায় বললেন, ভয় পেও না অনিকেত, আমরা আছি। বলো তারপর কি ঘটলো? ওই কালো অন্ধকারটা কি ছিল? অনিকেত সাথে সাথেই বলল, কি ছিল না বলুন, কে ছিল? দিলীপের কথার তাৎপর্য বুঝতে না পেরে হা করে চেয়ে রইলেন। দিলীপের হতবাক দৃষ্টির দিকে তাকিয়ে অনিকেত এক ব্যঙ্গাত্মক হাসি হাসল। তারপর বলল, বুঝলেন না তো? আমিও বুঝিনি সেই মুহূর্তে, কিন্তু যখন যখন সে উঠে দাঁড়ালো তখন গাছপালার ফাঁক ফোকর দিয়ে এসে পড়া জ্যোৎস্নার আলোয় তাকে দেখলাম। সে এক ভয়ঙ্করী, সম্পূর্ণ উলঙ্গ এক করাল বদনা নারী। তার দুই চোখে মৃত্যুপুরীর জ্বলন্ত আগুন। তার সর্বাঙ্গের আভূষণ জানেন কি? মানুষের কাটা মাথা। তার রক্তাভ ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটো দাঁত। তার হাতের আর পায়ের নখ সিংহের মতো তীক্ষ্ণ, ধারালো। যে নগ্ন নারীর দেহ আমাদের দুর্বলতা, সেই নারী দেহকে সেদিন এক অন্য রূপে দেখলাম। কামনা জাগলো না, ভয়ে সারা শরীর অবশ হয়ে গেল। সে নারী মানবী নয়, সে যে দানবী। হ্যাঁ, সে দানবী। দানবী বলেই এক টানে বিকির মাথাটা টেনে ছিঁড়ে নেয়। অনিকেতের ভয়ার্ত চোখের দিকে থ করে তাকিয়ে থাকলো সকলে। কারো মুখে একটা কথাও জোগালো না। ঘরের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে অনেক আবার বলে ওঠে, আমি বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে একটা আগাছার ঝোপের পিছনে পড়েছিলাম। সেখান থেকেই দেখছিলাম সেই নারী বিগ্রমের বুকে হাঁটু গেড়ে বসে নিজের ধারালো নখের এক আঘাতে ওর দেহ থেকে প্রথমে ওর যৌনাঙ্গটি এনে ছিঁড়ে এনে ফেলে দেয় পুকুরের জলে। বিক্রম ব্যথায় চিৎকার করে ওঠে। ওর সব নেশা মুহূর্তেই উবে যায়। আমার নাম ধরে ডাকতে থাকে, প্রাণ ভিক্ষা চাইতে থাকে ওই নারীর কাছে। কিন্তু না, তার দয়া পায় না, বরং সে বলে ওঠে, দয়া করলে দয়া মেলে। এই বলেই বিকির মাথাটা চেপে ধরে দু হাতে আর একটা মোচড় দিয়ে ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। মনে হয় যেন মানুষের মাথা না, কোনো বাচ্চার হাতের খেলনার পুতুল। এক টানে যা ইচ্ছা মতো খুলে ফেলা যায়। ফিনকি দিয়ে রক্ত বেরাতে থাকে ওর দ্বিখণ্ডিত ধরের থেকে। এরপর ওই মৃতদেহের ওপর বসেই সে ওই কাটা মাথার থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। আমি আর সহ্য করতে পারিনি। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়েছিলাম। প্রতি পলে মনে হচ্ছিল সেই দানবী আমাকে ধরতে ছুটে আসছে। প্রাণের ভয় যে কি সেদিন বুঝেছিলাম। কতবার যে দৌড়াতে গিয়ে পড়ে গেছিলাম তা জানি না, কিন্তু থামিনি।
আবার উঠে দৌড়াতে শুরু করেছি। এরপর যখন বাড়ির চৌকাঠে পা রাখলাম তখন মনে হলো নবজন্ম পেলাম। কিন্তু না, আমার ভুল ধারণা। আমাদের বাড়ির অদূরেই ওই 3 মাথার মোড়টায় চোখ পড়তেই দেখলাম সেই নগ্না নারী দাঁড়িয়ে আছে। আধারে আর কিছু না বুঝতে পারলেও তার জান্তব 2 চোখে নিজের মৃত্যুকে দেখেছিলাম আমি। আর সে যখন বলল, অপেক্ষা করিস আমার, এবারে তোর পালা। তখন আর এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে আমার মৃত্যুকাল খালি সময়ের অপেক্ষা মাত্র। দিলীপদের বিস্ফোরিত নেত্রের দিকে চেয়ে অনিকেত আবার বলল, এবারে বলুন অফিসার, পারবেন সেই নারীকে আইনের শেকলে বাঁধতে? রাত খুব বেশি নয়, এই 8:30 মতো বাজে। কিন্তু রাখালগঞ্জের মতো মফস্বলে এ গভীর রাত, তার উপরে আবার বিক্রম সেনের মতো প্রভাবশালী পরিবারের ছেলের এমন ভয়াবহ হত্যা, তার সাথে আবার নমিতা বাগদির ধর্ষণ ও হত্যা। সব মিলিয়ে এখন রাখালগঞ্জ এক অজানা আততায়ীর ভয়ে ততষ্ট হয়ে রয়েছে। দিনের বেলায় লোকজন পেটের দায়ে যেটুকু ঘরের বাইরে বের হয় নিচু গলায় ফিসফাস করে কথা বলে, কিন্তু সন্ধ্যা নামতেই না নামতে সেটুকুও বন্ধ হয়ে যায়। যে যার মতো পরিবার সমেত ঘরবন্দি হয়ে দরজা জানলা এঁটে রয়েছে। এমনকি বাজার হাট দোকান ক্লাব সব বন্ধ হয়ে পড়ে থাকে। রাত হলেই তাই এখন রাখালগঞ্জ খা খা করে শ্মশানের নীরবতা বিরাজ করে চারিদিকে। কিন্তু সেই নীরবতার মধ্যেও এক মায়ের বুক ফাটা গোমরানো কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হয়। বাগদিপাড়ায় ধুলো ভরা রাস্তা পেরিয়ে সেই কান্না যেন আজরে পড়ে কাপালিকাটা শ্মশানের মন্দিরে। জরাজীর্ণ মন্দিরটার ভাঙা দেয়ালে প্রতিধ্বনিত হয় সেই কান্না। তারপর প্রতিধ্বনিত হয়ে সেই কান্না যেন এক আরজিতে পরিণত হয়। বিচার করো মা, বিচার করো। সরলা বাগদি দাওয়ায় বসেছিল। চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের রেখা এখনো চিকচিক করছে। সকাল থেকে থানায় বসে থেকেও মেয়েটার মরদেহ পায়নি ও। 2 দিন ধরে এক ফোঁটা জলও গলায় যায়নি ওর। খিদে তেষ্টা অনুভূতিগুলো যেন দেহ থেকে লোপ পেয়েছে তার। থেকে থেকেই খালি মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠছে ওর। সেই ছোট থেকেই বড্ড চাপা স্বভাবের ছিল নমিতা, সেই সাথে ছিল খুব বুঝদার। নিজের শত অসুবিধা হলেও তা মায়ের কাছে প্রকাশ করতো না মেয়েটা। স্কুল পাশ করেই স্কুলের দিদিমণিদের অনুরোধ করে একটা চাকরি জুটে নিয়েছিল নমিতা। মেয়েটার চাকরি হলে সুখের মুখ দেখে সরলা, জোটে ভালো মন্দ দুটো খাওয়া, একটা দুটো ভালো কাপড় পরাও ওর হতো। কিন্তু ভগবান সাক্ষী আছে, এসব ওর কাছে ওর মেয়ের থেকেও প্রিয় ছিল না। মেয়েটাই যে ওর প্রাণ ছিল। স্বামীহীন জীবনের প্রথম থেকেই মেয়েটা ছিল ওর একমাত্র বাঁচার আশা। আজ সেটুকু আশাও মুছে গেছে। এখন ও যে সাক্ষাৎ জ্যান্ত মরা, তা কি কেউ বোঝে না জানে। তবুও যদি মেয়েটার মৃতদেহটা শেষবারের মতো একবার দেখতে পেত। কিন্তু ভাগ্য যে তাতেও বিরূপ। দিনহীন দরিদ্র বিধবার কাতর অনুরোধ থানায় কেউ শুনল না। সরলার মনে হলো চোখের জল ফেলা ছাড়া ওর আর কোনো উপায় নেই। অনেক বড় বড় নাম যে জড়িয়ে আছে ওর মেয়ের মৃত্যুর সাথে। তাই হয়তো মেয়ের মৃতদেহ ওকে দেওয়া হবে না। হয়তো ওরা ভয় পায় যদি ওই একাকিনী বিধবা মেয়ের দেহ নিয়ে ধর্ণা দেয় তবে তো অনেক জল ঘোলা হবে। কিন্তু ওর তো সে সামর্থ্যও নেই অত ষড়যন্ত্রের ক্ষমতা। ও তো খালি মেয়েটাকে একবারে শেষ দেখা দেখে নিয়ে অন্তিম সংস্কারটুকু করতে চায়। কিন্তু এই নিষ্ঠুর সমাজ ওর এই বাসনা আর পূরণ করতে দিল না। মেয়েটার দেহ হয়তো এই অন্ধকার লাশ কাটা ঘরেই বেওয়ারিশ লাশগুলোর মতো পচে গলে যাবে। হ্যালো, হ্যাঁ বাবুলাল বলো। কি কি যাতা বলছো তুমি? আচ্ছা আচ্ছা এক্ষুনি আসছি। না, এক্ষুনি কাউকে এ কথা জানিও না, আগে আমি আর স্যার পৌঁছাই তারপর। ফোনটা কেটে দেয় অতীন।
ওর চোখে মুখে চিন্তার কালো ছায়া সুস্পষ্ট। সান্যাল বাড়ি থেকে বেরিয়ে নিজের জিপে চড়ে ফিরছিলেন দিলীপ আর অতীন। অনিকেত সান্যালের মুখে শোনা সে রাতের ভয়াবহ অভিজ্ঞতার বিবরণে দুজনেই তারা বাগরুদ্ধ। ড্রাইভার থানার দিকে গাড়ি এগিয়ে নিয়ে চললেও ওদের দুজনের মুখে কোনো কথা ছিল না। হঠাৎ অতীনের ফোনটা বেজে উঠতেই যেন গাড়ির ভিতরের অখণ্ড নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। ফোনের ওপারে যে থানার কনস্টেবল বাবুলাল সূত্রধর রয়েছে তা অতীন না বললেও দিলীপ বোঝেন, কিন্তু এটা বোঝেন না এই অসময়ে সে ফোন করেছে কেন। বাবুলাল যে অতীনকে কি বলেছে তা দিলীপ শোনেননি, কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে অনিতের মুখে চোখে যে চিন্তার ঘন কালো ছায়া নেমে এসেছে এটা দিলীপ দেখেছেন। তাই ফোন রাখতেই অতীনকে প্রশ্ন করেন, কি হয়েছে রায়? বাবুলাল কি বলল? অতীন সিনিয়রের দিকে তাকিয়ে বেশ ভীত সন্তুষ্ট স্বরে বললেন, স্যার বাবুলাল বলল ওই মেয়েটা মানে নমিতা বাগদির মৃতদেহ গায়েব হয়ে গেছে। কি? হ্যাঁ স্যার, শুধু এটাই নয়, ওই বিক্রম সেনের মাথাটাও পাওয়া যাচ্ছে না। দিলীপ মনে হলো জুনিয়রের কথার মানেটাই বুঝতে পারলেন না, তাই আবার জিজ্ঞাসা করলেন, কী সব বলছো তুমি অতীন? পুলিশ কাস্টাডি থেকে ডেড বডি গায়েব হয়ে গেছে, আবার বডি পাসও মিসিং? ইয়েস স্যার, বাবুলাল তো সেটাই বলল। অতীন, এই কথা যদি কোনোভাবে বাইরে আসে তবে আমাদের খুব বিপদে পড়তে হবে। বিনয় সেনের যা ক্ষমতা তাতে মনে হয় না আর চাকরি করে খেতে হবে। উঠানের কোণের ঝোপটা হঠাৎ নড়ে উঠতেই সরলার ঘোর ভাঙে। এত রাতে ওই অন্ধকারে কে থাকতে পারে? নিজের মনেই আবার বলে ওঠে, শিয়াল বা বনবিড়াল হবে হয়তো, তা না হলে এই গরিবের আস্তানায় আর কার পায়ের ধুলো পড়বে? সরলা ওঠে না, তাড়াতে যায় না পানিটাকে। ওর মনে হয় কি হবে ওসব করে, তার চেয়ে বরং ও যেমন আছে থাক তেমন, ওর কোনো ক্ষতি তো করছে না। সরলার মনে হয় হঠাৎ যেন চারিদিক কেমন একটা নিঝুম নীরবতা নেমে এসেছে। এতক্ষণ ধরে যে বাতাসটুকু খেলছিল তাও যেন কেমন বন্ধ হয়ে গেল আচমকায়। না, ভয় হয় না সরলার। গরিবের বেশি ভয় ডর থাকতে নেই, বরং ওর মনে হয় এই বুঝি ওর নমিতা বুকে ফিরে এলো। ঘন কালো অন্ধকারের ভিতর কার যেন মৃদু পদশব্দ ভেসে এলো সরলার কানে। তবে কি সে এলো? দুই চোখে আশার আলো ফুটিয়ে অদূরে ওই অন্ধকারের দিকে চেয়ে রইল সরলা। কিছুক্ষণের মধ্যেই ওই অন্ধকারের বুক চিরে এক ঘন অন্ধকার ছায়ামূর্তি বেরিয়ে এলো। অবাক নয়নে সরলা দেখল সেই মূর্তি এক নারীর, এক করাল বদনা ভয়ঙ্করীর, আর তার দুই হাতে পাজাকোলা করা ওর মেয়ে নমিতার মৃতদেহ। অতীন, ব্যাপারটা এত জটিল হয়ে উঠেছে যে আর কিছু মাথায় আসছে না। গত 8 বছর ধরে এই রাখালগঞ্জে আছি, কোনো দিন চুরি ছিনতাই ছাড়া আর কোনো কেস আসেনি। আমার সার্ভিস লাইফে সব থেকে শান্ত নিরিবিলি জায়গা বলে এখানে এতদিন হাত পা ছড়িয়েছিলাম। সেই এখানেই এমন একের পর এক সাংঘাতিক ঘটনা ঘটবে কখনো স্বপ্নও ভাবিনি। উফ, আর কিছুই ভাবতে পারছি না। অতীন রায়ের অবস্থাও তথৈব। কনস্টেবল বাবুলালকে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জেনেছে তাতে ওর মতো দক্ষ নির্ভীক পুলিশ অফিসারের হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাবুলাল জানায় সন্ধ্যা থেকেই হসপিটালের মর্গ সংলগ্ন গেটের বাইরে ও পাহারায় ছিল। আরেক কনস্টেবল দয়ানিধি সাপুই শরীর খারাপ থাকায় আজ ডিউটিতে আসেননি। রাত 8টার দিকে একবার প্রকৃতির ডাকে সাড়া দিতে বাবুলাল মিনিট 5 জন্য গেট থেকে সরেছিল। ফিরে এসে সে দেখে মর্গের বিরাট লোহার গেট হা করে খোলা পড়ে রয়েছে। গেটের আংটায় লাগানো ভারী লোহার তালাটা ধুলোয় পড়ে আছে। ভয় না পেলেও বাবুলাল বেশ অবাক হয়, কারণ তালাটার চাবি তখনও ওর কোমরে গোজা। এগিয়ে যায় তালাটার কাছে, দেখে কেউ যেন এক অমানসিক শক্তি দিয়ে ওই বন্ধ তালাটাকে ভেঙে নিয়ে এসেছে। বাবুলালের এবার ভয় লাগে। থানাতে গিয়ে বড়বাবুকে ফোন করার কথা চিন্তা করে ও রওনা হয়। ঠিক সেই সময় মর্গ থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে, লকার খোলার ও বন্ধ হওয়ার ধাতব আওয়াজ শুনেও দৌড়ে ভেতরে ঢুকতে যায়। আর তখনই একটা মাত্র বাল্বের আলোয় প্রায় অন্ধকারে আচ্ছন্ন লম্বা টানা বারান্দায়
এক ছায়ামূর্তি দেখতে পায় বাবুলাল। প্রথমটায় বুঝতে না পারলেও অন্ধকারে চোখ একটু সয়ে আসলেই ও বোঝে সে মূর্তি এক নারীর, এক ভয়াবহ নারীর। ঘোর কালো বর্ণের সেই নারী বসনহীন, তার নির্মেদ ঋজু দেহের আভূষণ হলো মৃত মানুষের মাথা, আর মুখের দুপাশ থেকে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটি সদন্ত। তার ঘন কালো চুল তার গোড়ালি ছুঁয়েছে। সেই নারী ওই নমিতা বাগদির মৃতদেহ পাজা কোলে এগিয়ে আসছে বাইরের দিকে। তবে সব থেকে ভয়ঙ্কর হলো তার তীক্ষ্ণ দাঁত। তার তীক্ষ্ণ দাঁতে সে কামড়ে ধরে রেখেছে বিক্রম সেনের আধ খাওয়া পচে যাওয়া মাথাটা, ঠিক কোনো শিকারী পশুর মতো। বাবুলাল নিজের গোটা জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য কোনোদিন দেখেনি। স্বভাবতই ভয়ে আতঙ্কে ওর জ্ঞান হারাবার দশা হয়। সেই চলমান বিভীষিকা যত কাছে এগিয়ে আসতে থাকে তত যেন বাবুলালের মনে হয় ওর অন্তিম সময় এগিয়ে আসছে ওর দিকে। পা দুটো কাঁপতে কাঁপতে অবশ হয়ে যায়, শরীর হয়ে যায় শক্তিহীন। ও ধপ করে পড়ে যায় বারান্দার ধুলো পড়া মেঝের ওপর। করাল বদনা সেই নারী কিন্তু ওর দিকে ফিরেও তাকায় না। ওর ঠিক সামনে দিয়ে রঞ্জিত চরণে ভূমি কাঁপিয়ে হেঁটে বেরিয়ে যায় মর্গ থেকে। পেছনে কম্পিত কলরবে প্রায় মূর্ছিত অবস্থায় পড়ে থাকে বাবুলাল। কতক্ষণ যে তার এইভাবে কেটে গেছে তা নিজেও জানে না বাবুলাল। চেতনা ফিরতেই সে থানায় যায় আর অতীন স্যারকে ফোন করে। সব মিলিয়ে সম্পূর্ণ বিষয়টা কেমন যেন তালগোল পাকিয়ে গেল অতীন আর দিলীপের কাছে। অনিকেত সান্যালের দেখা সেই রাতের ঘটনার বিবরণের মধ্যমণি সেই ভয়ঙ্করী, আর আজ বাবুলালের নিজের চোখে দেখা সেই নারী যে একই, তাতে ওদের দুজনের কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো সে কে, কি তার পরিচয়, এবং কেন সে বিক্রম সেনকে হত্যা করলো, আর কেনই বা আজ ওই বাগদি মেয়েটার ডেড বডি নিয়ে চলে গেল। একসাথে অনেকগুলো প্রশ্ন আর উত্তর একেবারেই আধরা হয়ে থাকে ওদের দুজনের মধ্যে। এত রাতে তুমি কোথায় যাচ্ছ অলকা? অলকা সবে নিজের ঘর থেকে বের হয়ে সিঁড়ি ধরে নিচে নামছে, ঠিক তখনই ওপরে সিঁড়ির মুখে দাঁড়িয়ে অনুরাগ বেশ ধরালো গলায় প্রশ্নটা ছুড়ে দেয়। এই প্রশ্ন যে উঠবেই সে কথা অলকা জানতো, আর তাই সিদ্ধান্তটা নেওয়ার সময় থেকেই ও নিজেকে প্রস্তুত করেছিল। এখন স্বামীর কঠোর গলার প্রশ্ন ধেয়ে আসতেই ও আসন্ন ঝড়ের জন্যে তৈরি হয়ে যায়। পিছনে না তাকিয়েই খুব শান্ত গলায় ও জবাব দেয়, বাগদি পাড়ায়। ছেলের গলার আওয়াজ পেয়ে অনিমেষ সান্যাল নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পুত্রবধূর উত্তরটা শুনে তার রক্ত মাথায় উঠে যায়। রাগত কণ্ঠে ছেলে অনুরাগের মন্তব্যের অপেক্ষা না করেই তিনি বলে ওঠেন, কি এত রাতে বাগদিপাড়ায় যাবে তুমি? সাহসটা দেখছি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে তোমার। কি মনে করো নিজেকে? অলকা এতটুকুও উত্তেজিত হলো না, বরং নম্র কণ্ঠে বলল, বাবা, সাহস দেখাচ্ছি না। আমার ছেলে যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আমিও যে এক মা, ওই বাগদিপাড়ায়ও এক মা রয়েছে যে সদ্য নিজের সন্তানকে হারিয়েছে। তার মেয়ের সাথে যা হয়েছে তাতে মনে হয় না সমাজের কেউ তার পাশে দাঁড়াবে। তাই এক নারী হয়ে অপর এক অসহায়ের পাশে দাঁড়াতে যাচ্ছি। এবারেও ছেলের হয়েই কথা বলেন অনিমেষ। তার গলায় যেন শ্লেষ ঝরে পড়ে। পাশে দাঁড়াতে যাচ্ছ? তুমি কোথাকার হরিদাস পাল হে? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিলে তোমার পাশে দাঁড়ানোর কেউ নেই, সেটা জানো তো? নিতান্তই আমার ছেলের কম বয়সের দুর্বলতার পছন্দ তুমি, নইলে এই বাড়িতে ঢুকতে দিত কে তোমায়? না অর্থ, না বংশ গৌরব, কোনো কিছুতেই তুমি বা তোমার পরিবার আমাদের সমতুল্য নয়। অলকার চোখের পাতা ভিজে যায়। তবে এ কথাগুলো নতুন নয় ওর কাছে। যবে থেকে এই বাড়িতে পা রেখেছে এই কথাগুলো ওর অঙ্গের আভূষণের মতো হয়ে উঠেছে। তবু যতবারই কথাগুলো শোনে মনের গভীর থেকে রক্তপাত হতেই থাকে। নিজেকে, নিজের অনুভূতিগুলোকে বহু কষ্টে সংবরণ করে অলকা ধীর গলায় বলে, জানি বাবা, এই বাড়ির বাইরে আমার অস্তিত্ব এক সাধারণ নারী মাত্র। তবু আজ আমি বাইরে বেরাবই বাবা। আমার অনি সরলা বাগদির অপূরণীয় ক্ষতি করেছে। অনির জন্য সে নিজের সন্তানকে হারিয়েছে বাবা। অনির মা হয়ে আমি যদি
ওই অভাগীর কাছে ক্ষমা না চাই তবে আমার অনিকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি ওই মায়ের ক্ষমা অনি না পায় তবে জগৎ মাতার ক্ষমাও যে ও পাবে না বাবা। বিকির যে পরিণতি হয়েছে সেই পরিণতি যদি আমার অনির হয়, না না বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে আটকাবেন না। এবারে অনুরাগের গলা গর্জে ওঠে। কিচ্ছু হবে না আমার ছেলের, ওর বাবা এখনো বেঁচে আছে। যত বড় শক্তি ওর ক্ষতি করতে চাক না কেন, তাকে আমি নিজে শেষ করব। অলকা এবারে কেঁদে ফেলে, কান্না জড়িত কণ্ঠে বলে, ওগো, সে যে শক্তি নয়, সে যে সাক্ষাৎ মহামায়া, আদ্যা শক্তি। তার মন্দিরে তার পূজার থানে যে পাপ হয়েছে তার প্রতিকার করতেই যে সে অবতীর্ণ হয়েছে। থামো, যত সব ভোগাস কথা। একটা কথা স্পষ্ট শুনে রাখো অলকা, আজ যদি এই বাড়ির বাইরে তুমি পা রাখো তবে এই বাড়ির দরজা তোমার জন্যে চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে আরও শুনে রাখো, তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে যদি তুমি আমার আর বাবার কথা অমান্য করে ওই বাগদিপাড়ায় যাওয়ার চেষ্টাও করো। অলকার সিদ্ধারাবে এক গরম ঢেউ খেলে যায়। মনে হয় যেন চোখের সামনে একটা অন্ধকার পর্দা নেমে আসে। নির্বিকার হয়ে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকে অলকা। যেই স্বামী ওকে শুধু শয্যাসঙ্গী ব্যতীত আর কোনোদিন কিছুই ভাবেনি, যে স্বামী আপদে বিপদে ওর পাশে দাঁড়ানো তো দূর, কোনোদিন ওর মনের কথাটুকুও জানার বা শোনার চেষ্টাই করেনি, আজ সেই স্বামীর মুখ থেকেই এই হুমকি শুনে ও সাময়িক বিহ্বল হয়ে যায়। তারপর একসময় ওর মুখে এক মৃদু হাসি ফুটে ওঠে। সেই হাসিতে ব্যথা তো ছিলই, কিন্তু সেই সাথে ছিল জীবনের প্রথমবার নিজের ইচ্ছায় চলার আনন্দ। ও বলে, এই বাড়ি কোনোদিন আমাকে গ্রহণ করতেই পারিনি, না আমি কোনোদিন এই বাড়ির সদস্য হয়ে উঠতে পেরেছি। একটু থেমে ও আবার বলে, আর তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্কে আমি তো ছিলামই না কোনোদিন। শুধু তুমি ছিলে, আর ছিল তোমার পর্বত প্রমাণ অহংকার আর স্বেচ্ছাচারিতা। তাই অনুরাগ সান্যাল, না আমার এই বাড়ির লোভ আছে, আর না আছে এই সম্পর্কের মায়া। ধন্যবাদ, দেরিতে হলেও এসবের থেকে আমাকে মুক্তি দিলে। অনুরাগ এই উত্তরের আশা কোনোদিন করেনি তার স্ত্রীর কাছে। অলকার জবাবে ওর মুখের ভাষা হারিয়ে যায়। অলকা সদর দরজার সামনে পৌঁছে গেলেও অনুরাগ তাকে আটকাচ্ছে না দেখে অনিমেষ সান্যাল চেঁচিয়ে বলে, এত তেজ! মাথার ওপর থেকে ছাদ আর শীতের সিঁদুরকে অবজ্ঞা করে তুমি চলে যাচ্ছ? বলি এরপর কোন ঠিকানায় উঠবে আর কোন পরিচয়ে বাজবে? অলকা পেছনে ফেরে একই রকম মৃদু হেসে ও বলে, মাথার উপরে বিশাল আকাশ তো আছেই বাবা, ছাদ হয়ে। আর পরিচয়, আজ থেকে না হয় আমি এই বিশাল মহাজগতের জন অরণ্যে হারিয়ে যাওয়া এক পরিচয়হীন নারী হয়ে রইলাম বাবা। চলি তাহলে। আর দেরি করে না অলকা, বেরিয়ে আসে সান্যাল বাড়ির অভিশপ্ত কারাগার থেকে নিজের অভিশপ্ত জীবন ছেড়ে। এগিয়ে চলে ও বাগদিপাড়ার দিকে। আজ ও মুক্ত, চোখের জলে বাঁচিয়ে রাখা সম্পর্কের বোঝার নিচে চাপা পড়ে তিলে তিলে মরতে মরতে ও আজ ফিরে এসেছে। অন্ধকার পথে চলতে চলতে নিজে থেকেই নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করতে করতে ও এগিয়ে চলে। কিন্তু ও জানে না, ও বেরিয়ে যেতেই সান্যাল বাড়িতে এক আগন্তুকের প্রবেশ ঘটবে। সরলা বাগদির ছোট্ট কুঁড়ে ঘরটাকে খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হয় না অলকার। বাগদিপাড়ার একেবারে শেষ মাথায় জঙ্গলাকীর্ণ জায়গাটায় সরলার ঘর। বাগদিপাড়ার কাছাকাছি আসতেই সান্যাল বাড়ির বহুদিনের মালি সনাতন বাগদির সাথে দেখা হয়ে গেছিল অলকার। সেই ওকে পথ দেখিয়ে নিয়ে এসেছে সরলার ঘরের সামনে। রানীমাকে এত রাতে একাকী এইখানে দেখে সনাতন খুব অবাক হয়েছিল ঠিকই, কিন্তু কোনো প্রশ্ন করতে পারেনি। সরলার ঘরের সামনে এসে অলকা দেখে মাঝবয়সী এক নারী দারিদ্র্যে, অনাহারে ও সর্বোপরি সন্তান হারাবার শোকে পাথর প্রতিমার মতো এক দৃষ্টিতে সামনে শোয়ানো মেয়ের শবের দিকে তাকিয়ে রয়েছে। সরলা তখনও মেয়ের মৃতদেহ আগলে দাওয়ায় বসে আছে পাথরের মূর্তির মতো।
মেয়ের মৃত্যু শোকের থেকেও বেশি যে নারী ওর মেয়েকে মাতৃসম মমতায় কোলে করে এনে ওর কাছে রেখে গেছে, তার কথা ভেবেই ও যেন মূর্তির মতো নিশ্চল হয়ে গেছে। ভয়ঙ্কর তার রূপ, কিন্তু তার দুই রক্তবর্ণ চোখেও যে জলধারা দেখেছিল সরলা, আর সে জলধারা যে ওর এই অভাগী মেয়েটার জন্যেই তাও ভালোই বুঝতে পারে। সে নারী নিজের পরিচয় দেয়নি, কোনো কথাও বলেনি সরলার সাথে, কেবল নমিতার মৃত দেহটিকে সযত্নে সরলার কোলের কাছে নামিয়ে দিয়ে চলে গেছে। ঠিক কোন পথ দিয়ে সে এসেছিল তা যেমন সরলা জানে না, তেমনি কোন পথে যে সে চলে গেল তাও সরলা জানে না। খালি জানে সেই ভয়ঙ্করী যেই হোক না কেন তার হৃদয় দয়ায় পরিপূর্ণ। রূপ তার মানব মনে আতঙ্কের উদ্বেগ করলেও তার অন্তর স্নেহময়ী মায়ের মতো কোমল। নমিতার মরদেহের সামনে ধপ করে বসে পড়ে অলোকা। ওর দু চোখ ছাপানো অশ্রুধারা, যেন নীরবে ওই অভাগিনীর কাছে নিজের ছেলের হয়ে ক্ষমা চায়। এই রাতের অন্ধকারে একাকী রানীমাকে নিজের কুঁড়ে ঘরে আসতে দেখে সরলা অবাক হয় না। বস্তুতপক্ষে এখন আর কোনো কিছুতেই ও অবাক হয় না। ইহজগতের কোনো বিষয়ে ওর আর কোনো উৎসাহ নেই। অলোকা নিষ্পলক নেত্রে খানিকক্ষণ সরলার দিকে তাকিয়ে থাকে, তারপর একসময় সচেতন হয়ে ও ডাক দেয় সনাতনকে। সনাতন, একটা কাজ যে তোমাকে করতে হবে বাবা। আজ্ঞে রানীমা, আদেশ করুন। জানি অনেক রাত হয়েছে, তবু মেয়েটার দেহ সৎকার তো করা দরকার। শেষবারের মতো এই রানীমায়ের একটা অনুরোধ রাখো, কয়েকজন লোক নিয়ে আসো, সরলার মেয়ের অন্তিম সংস্কার করতে হবে। অভাগী মেয়েটা অন্তত পরপারে শান্তি পাক। অন্য কেউ হলে সনাতন এই কথায় কখনো রাজি হতো না, কিন্তু রানীমায়ের এই কাতর অনুরোধও ফেলতে পারল না। সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, আজ্ঞে রানীমা, আমি দেখছি, বলে সনাতন চলে যায়। আবার কিছুক্ষণের মধ্যেই ৪-৫ জন তরুণ বাগদি পুরুষকে নিয়ে ফিরে আসে। অলোকার আগমনের খবর পেয়ে আর সনাতনের তত্ত্বাবধানে গোটা বাগদিপাড়া একসময় সরলার ভাঙা ঘরটার সামনে উপস্থিত হয়। এই 2 দিন যারা ওর খবর পর্যন্ত নেয়নি, বরং নিজেদের মধ্যে ওর আর ওর মরা মেয়েটার স্বভাব চরিত্র নিয়ে সমালোচনা করেছে, আজ তারাই ওর পাশে এসে দাঁড়ায়, বাড়িয়ে দেয় সমমর্মিতার হাত। ধীরে ধীরে মরদেহ সাজিয়ে খাটে তোলে সনাতনরা। প্রস্তুত হয় রাখালিয়া নদীর ধারে নতুন শ্মশানে যাওয়ার জন্য, কিন্তু অলোকা ওদের বাধা দেয়, বলে, ওখানে না, যেখানে ওর জীবনের সমাপ্তি হয়েছে সেখানেই ওকে দাহ করো। তোমরা ওকে কাপালিকাটা শ্মশানে নিয়ে যাও। ওই ভূমি জেগে উঠেছে, ওর পবিত্র মাটিতেই নমিতাকে দাহ করো। সনাতনরা অলোকার কথায় প্রতিবাদ জানায় না। নমিতার দেহ খাটিয়ায় তুলে রওনা হয় কাপালিকাটা শ্মশানের দিকে। দীর্ঘ 22 বছরের দাম্পত্য এক কথায় ভেঙে দিয়ে অলোকা যখন বেরিয়ে গেল, তখন কেন জানি না অনুরাগ একদম ভেঙে পড়ে। মনের কোথাও না কোথাও এক আকুল শূন্যতা হাহাকার করে ওঠে। ওর ভেতরের ওই হঠাৎ ওঠা অবাধ্য ঝড়টাকে অনিমেষ উপলব্ধি করতে পারেন না। অনুপস্থিত বৌমাকে ও তার বাবা মাকে যথেষ্ট গালাগাল দিতে দিতে তিনি নিজের ঘরের দিকে পা বাড়ান। ঠিক তখনই কানে আসে নূপুরের রিনিঝিনি আওয়াজ। দেমাগ ভুলে বৌমা বুঝি ঘরে ফিরে এসেছে, এই কথা মনে করেই অনিমেষ সান্যাল বেরিয়ে আসেন, আর কোনো দিকে না তাকিয়ে সোজা বলতে থাকেন, কি হলো? দেশ উদ্ধার, সমাজের ভালো হয়ে গেল বুঝি? খুব রাগের সাথে কথাগুলো বলতে শুরু করলো। সম্পূর্ণ বক্তব্য তার আর শেষ হয় না, মুখের কথা মুখেই রয়ে যায়। অদূরে শান বাঁধানো উঠোনে এক করাল বদনা উলঙ্গ নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বাকশক্তি হারিয়ে যায়। ভয়ের এক চোরা স্রোত বয়ে যায় ওর শিরায় শিরায়। একটু আগেই তার আদরের দাদু ভাইয়ের দেওয়া বিবরণের সাথে এই নারীর হুবহু মিল। তবে কি অনি যা বলেছে সব সত্যি?
রাখালগঞ্জের পুরনো ইতিহাস, এক ভয়াবহ অধ্যায় এই কাপালিকাটা শ্মশানের ত্রাস কি তবে সত্যি জেগে উঠেছে? যদি সত্যি তা হয়, তবে কি তার উদ্দেশ্য? কেন এই রাত দুপুরে সেই সান্যাল বাড়িতে এসেছে? প্রশ্নের পিছন পিছন উত্তরটাও নিজে থেকেই অনিমেষের মনে জেগে ওঠে। অনেকে তার পাপের শাস্তি দিতে এসেছে সে। একথা মনে জাগতেই অনিমেষ সান্যাল আতঙ্কিত হয়ে ওঠেন। অনিমেষ তার একমাত্র পুত্রের ঔরসজাত একমাত্র সন্তান, তার একমাত্র উত্তরসূরি, এই ঐতিহ্যবাহী সান্যাল বংশের একমাত্র বংশপ্রদীপ। তাকে তো এভাবে চোখের সামনে শেষ হয়ে যেতে দিতে পারেন না তিনি। তাকে যে এবারে নিজের সর্বশক্তি দিয়ে ওই নারীকে আটকাতে হবে, একমাত্র নাতির মোহে। তাই অনিমেষ সান্যাল স্বয়ং আদ্যাশক্তির প্রহরীর বিরুদ্ধে যুদ্ধে নামেন ও সেই সাথে জীবনের অন্তিম ও সর্ববৃহৎ ভুলটিও করে বসেন। হাঁক ছেড়ে ডেকে নেন নিজের একসময়ের লেঠেল বাহিনীর অবশিষ্ট কয়েকজনকে। এই সব কোথায় গেলি? ছুটে আয়, আটকা ওকে। তার আদেশে একদল সশস্ত্র পুরুষ লাঠি ছুরি বর্শা নিয়ে এগিয়ে যায় উঠানে দাঁড়িয়ে থাকা করাল বদনা ভয়ঙ্করীর দিকে। আর চোখে একবার অনিমেষ সান্যালের দিকে চেয়ে ভয়ঙ্করী মুক্তসম দন্তরাশি বিকশিত করে অট্টহাসিতে ফেটে পড়ে। তার কর্ণ বিদায়ী হাসিতে ভয় ধরে যায় অতি সাহসী পুরুষের চিত্তেও। লেঠেল বাহিনীর আর সামনে এগাবার সাহস হয় না। তাদের উদ্ধত পান নিজ নিজ জায়গায় স্থির হয়ে যায়। সেই নারী একবার তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, অকারণ নরহত্যা চাই না আমি। আমার কাজে বাধা হয়ে দাঁড়াস না, পথ ছেড়ে দে। সিংহের ন্যায় গর্জে ওঠা ওই উলঙ্গ নারীর দেহ থেকে বিচ্ছুরিত হওয়া তেজরশ্মি লেঠেলদের মনে ভয় ধরায়। তার আকার ও প্রকার উভয়েই তাদের বুঝিয়ে দেয় এ কোনো সামান্য নারী নয়। একদিকে মনিবের হুমকি, আর অন্যদিকে প্রতিপক্ষ হিসাবে দাঁড়ানো অটল অবিচল এই নারীর সাবধান বাণী। এই দুয়ের মাঝে যখন লেঠেলদের সকলেই দোটানায় পড়ে ভাবছে কি করা উচিত, ঠিক তখনই তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ও সবচেয়ে অভিজ্ঞ রামচরণ হাতের বল্লমটা ফেলে দিয়ে দু হাত জোর করে বসে পড়ে দু চোখ হতে অবিরত নির্গত বাড়িধারা বুঝিয়ে দেয় সে আজ এমন কিছু পেয়েছে যা ওর এই দীর্ঘ জীবনের পূর্ণতা দিয়েছে। জোর হস্তে মাটিতে লুটিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ও বলে ওঠে, মা গো, কত পুণ্য থাকলে তোমার দেখা মেলে। আমি পাপী, তোমার সামনে অস্ত্র ধরে এসেছি। ক্ষমা করো মা, ক্ষমা করো, দয়া করো। নিজেদের মধ্যে সব থেকে বয়স্ক মানুষটিকে এইভাবে লুটিয়ে পড়তে দেখে বাকিরাও কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। রামচরণের দেখা দেখি একসময় ওরাও হাতের অস্ত্র ছেড়ে মাটিতে বসে প্রণাম জানায় ভয়ঙ্করী এই নারী মূর্তিকে। কেউ মুখে প্রকাশ না করলেও ওরা সকলেই বোঝে কে এই নারী, কি তার পরিচয়। লেঠেলদের কাণ্ড দেখে অনিমেষ সান্যাল তাজ্জব বনে যায়। রাগে তার মাথার শিরা ফেটে পড়তে চায়। তিনি চেঁচিয়ে ওঠেন, আরে এই হারামজাদারা, বলি বোধ বুদ্ধি কি লোপ পেল সব কটার? আমার নুন খেয়ে আমার আদেশের বিরুদ্ধে যাস কি করে তোরা? অস্ত্র পেলে সব হাত জোর করে কি তামাশা করছিস? বাবার গলার আওয়াজ পেয়ে অনুরাগ বোঝে কিছু একটা গন্ডগোল হয়েছে বাড়িতে। তড়িঘড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসেই ওর চোখ যায় নিচে দাঁড়ানো সাক্ষাৎ মৃত্যুর দিকে। ভয়ে তার শরীর কেঁপে উঠলেও পরক্ষণেই সব ভুলে আগে নিজের ছেলের কথা মাথায় আসে তার। এই নারী যে কি উদ্দেশ্যে এত রাতে এই বাড়িতে এসেছে তা অনুরাগ ভালোই বোঝেন। ছেলের দুশ্চিন্তা ওকে উন্মাদ বানিয়ে দেয়। স্থান কাল ভুলে ও ছুটে যায় নিজের ঘরে। দেরাজের চাবি খুলে রিভলভার বার করেই নিমেষেই বাইরে এসে সোজা অব্যর্থ নিশানায় গুলি চালায় ওই নারীর দিকে। আর তারপরেই ঘটে বিপত্তি। মুহূর্তে পরিষ্কার মেঘমুক্ত আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। ধুলোর ঝড়ে সান্যাল বাড়ি ঢেকে যায়। অনিমেষ অনুরাগ ভীত চোখে দেখে রিভলভার নির্গত বুলেট সামনে দণ্ডায়মান নারীমূর্তের শরীরে মিলিয়ে যায়। ভয়ঙ্করী মুখ নিমেষেই কঠিন ভয়াবহ হয়ে ওঠে। তীব্র রাগে উন্মত্ত বাঘিনীর মতো সে সুচালো নখরযুক্ত দুই হাত
দুদিকে প্রসারিত করে হুঙ্কার ছাড়ে। রক্ত রক্ত চাই, পাপীর উষ্ণ রোদিরে আজ তৃষ্ণা মেটাবো। ভয়ঙ্কর সেই গর্জনে সান্যাল বাড়ি কেঁপে উঠল। লেঠেলরা ও ভৃত্যরা যে যেমন পারল প্রাণ ভয়ে দৌড়ে পালালো। বিশাল সান্যাল ভবন এক পলকে ফাঁকা জনশূন্য হয়ে গেল। কেবল বাড়ির 3 প্রজন্মের 3 প্রতিভু রয়ে গিয়েছে। কি ঘটছে ও কি ঘটতে চলেছে অচিরেই বুঝতে পেরে অনিকেত সান্যাল ঘরের দোর লাগিয়ে এক কোণে ভীত সন্তুষ্ট হয়ে বসে আছে। বাইরে তখন 2 প্রজন্ম নিজেদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে। কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অনুরাগ সান্যালের তাই হলো। ইতিপূর্বে একবার গুলি চালিয়ে কি হয়েছে তা জেনেও অনুরাগ একের পর এক 5 বার গুলি চালিয়ে দেয়। যথারীতি আগের বারের মতোই সবকটি সেই নারী দেহে বিলীন হয়ে যায়, আর তার বিন্দুমাত্র ক্ষতিও হয় না। কিন্তু এবারে আর সে চুপ থাকে না। এক লাফে উঠোন থেকে ছিটকে উঠে আসে দোতলার বারান্দায়, ঠিক অনুরাগের সামনে। কিছু বোঝার আগেই অনুরাগের যে হাতে পিস্তলটি ছিল সেই হাত এক হ্যাচকা টানে ছিঁড়ে নিয়ে আসে তার কাঁধ থেকে। তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে ক্ষত স্থান থেকে। অনুরাগ ব্যথায় কাঁদরাতে কাঁদরাতে নিচে পড়ে যায়। ছেলের পরিণতি দেখে বৃদ্ধ অনিমেষ ভয়ে বাগরুদ্ধ হয়ে যায়। প্রাণ নিয়ে যে সে পালাবে তার আর সেই শক্তিটুকুও অবশিষ্ট নেই দেহতে। চলত শক্তিহীন হয়ে বারান্দার বাঁধানো রেলিং ধরে পাথরের মূর্তির মতো তিনি দাঁড়িয়ে থাকেন। রাখালগঞ্জের ভয়ঙ্করী থামে না। পদবিক্ষেপে সে এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে। দমকা বাতাসে সান্যাল বাড়ির ভেতরে মৃত্যুর তাণ্ডব নৃত্য শুরু হয়। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখিকা রত্না হালদারের কলমে রাখালগঞ্জের ভয়ঙ্করী দ্বিতীয় পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।